সো আমরা ওই দিনটাকে বলতেছি যে ব্লু স্ক্রিন অফ ডেথ। জিনিসটা হচ্ছে গিয়ে সবার যে পার্সোনাল কম্পিউটারগুলো ছিল সেগুলো আর কাজ করতেছে না। আপনি ল্যাপটপে যেভাবে রিবুট করতে পারতেছেন, আপনি যদি সার্ভারগুলোর দিকে চিন্তা করেন তাহলে সার্ভারগুলো রিবুট করা এতটা সহজ না। স্পেসিফিক্যালি যদি আমরা ক্লাউড স্ট্রাইকের কথা বলি তাহলে 15% ক্লাউড স্ট্রাইকের কাস্টমার ওরা এই এই আউটেজটা ওরা এক্সপেরিয়েন্স করছে, যে 15% কাস্টমার ক্লাউড স্ট্রাইকের ওরা এটার ভুক্তভোগী হয়েছে। ফ্যালকন একটা ক্লাউড বেস মডেল সাবস্ক্রিপশন, যেটাই বেসিক্যালি মাইক্রোসফটকে ইম্প্যাক্টেড করেছে এই জায়গাটাতে। এই যে ক্লাউড স্ট্যাক ক্লাউড ক্র্যাশ হলো কিংবা এজোরের একটা ক্র্যাশের কথা আমরা এর আগে জানি, এটা আসলে ওয়ার্ল্ড ব্যাপী বিজনেসে কি ধরনের প্রভাব ফেলেছে? Sure. So here we are talking about আমরা 19শে জুলাই 2024 আমরা এখানে মোর কথা বলতেছি ব্লু স্ক্রিন অফ ডেথ। সো আমরা ওই দিনটাকে বলতেছি যে ব্লু স্ক্রিন অফ ডেথ। জিনিসটা হচ্ছে গিয়ে সবার যে পার্সোনাল কম্পিউটারগুলো ছিল সেগুলো আর কাজ করতেছে না। Right, so if you go to the airport, you will see people are waiting. তারা এয়ারপোর্টে লাইনে ওয়েট করতেছে। আমরা যারা আইটিতে কাজ করি, আমাদের যে ল্যাপটপ ছিল, অফিসিয়াল ল্যাপটপ, আমরা সকালে উঠে যখন আমরা অন করার চেষ্টা করতেছিলাম দেখলাম আমাদের ল্যাপটপে কানেক্টিভিটি নাই। একেবারে অচেনা একটা পরিবেশ। আপনি সকালে ঘুম থেকে উঠে আপনার ল্যাপটপ দেখলেন ব্লু হয়ে আছে, একদম স্টার্ট হচ্ছে না। জি। সো এরপরে যখন ওভার দ্য টাইম আমরা রুট কজ অ্যানালাইসিস করলাম, তখন আমরা দেখতে পারলাম যে আসলে ঘটনার সূত্রপাত হয়েছে ওয়ান অফ দ্য ভেন্ডর, মাইক্রোসফটের একটা ভেন্ডর কোম্পানি ক্লাউডস্ট্রাইক থেকে। ওদের একটা সিকিউরিটি প্যাচ ছিল, সিকিউরিটি আপডেট ছিল, এবং ওই আপডেটটাই আসলে এই ব্লু স্ক্রিন অফ ডেথের এই সিচুয়েশনটা ক্রিয়েট করলো। সো আমরা যদি দেখি এখানে যে মোস্ট অফ দ্য কেসেস রিবুট করার পরে, সিস্টেমগুলো রিবুট করার পরে মোটামুটি সবাই অনলাইনে কাজ করা শুরু করতে পারছে। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে এখানে অনেকগুলো আইটি সিস্টেম আছে যেগুলাকে আসলে ওইরকম রিবুট করাটা এতটা সহজ না। অ্যাজ এক্সাম্পল, ইউআই ইন্টারফেসটা নাই, বা ইউআই ইন্টারফেসের মাধ্যমে গিয়ে আপনি ল্যাপটপে যেভাবে রিবুট করতে পারতেছেন, আপনি যদি সার্ভারগুলোর দিকে চিন্তা করেন তাহলে সার্ভারগুলো রিবুট করা এতটা সহজ না। আর প্রধান যে সমস্যা হচ্ছে গিয়ে যে আসলে মানুষ জানতো না যে কিভাবে এই প্রবলেমটা সলভ করবে। এন্ড দেন আমার কাজে একই জিনিস হয়েছিল, আমাকে কল করতে হয়েছে হেল্প ডেস্কে কল করার পরে লম্বা লাইন, 2 ঘন্টা লাইনে ছিলাম। তারপরে আমরা এবল টু টক উইথ দ্য হেল্প ডেস্ক, এন্ড দেন তারা বলছে যে এই স্টেপগুলো ফলো করো এবং উই আর এবল টু ব্যাক টু ওয়ার্ক। সিমিলার থিংস হ্যাপেন অন দ্য এয়ারপোর্ট এন্ড আদার প্লেসেস এজ ওয়েল। রিকভারি ম্যানেজমেন্টের টিম আছে, ওরা জিনিসটা নিয়ে কাজ করছে কিছু সময়, তারপরে স্বাভাবিক অনেক ফ্লাইট ক্যান্সেল হয়ে গিয়েছে। ইয়েস। সো এই ক্ষেত্রে যদি আমরা বলি, এখানে একটা পরিসংখ্যান দিয়ে আমি বলি, ক্লাউডফেয়ার বলতেছে যে রেভিনিউ ডিক্লাইন করছে 20%, অ্যালট অফ কোম্পানির 20% পর্যন্ত রেভিনিউ ডিক্লাইন করছে। আরেকটা যদি আমরা স্পেসিফিক্যালি যদি আমরা ক্লাউড স্ট্রাইকের কথা বলি তাহলে 15% ক্লাউড স্ট্রাইকের কাস্টমার ওরা এই আউটেজটা ওরা এক্সপেরিয়েন্স করছে, যে 15% কাস্টমার ক্লাউড স্ট্রাইকের ওরা এটার ভুক্তভোগী হয়েছে। এবং ওয়ান অফ দ্য মেইন ভেন্ডর ইজ মাইক্রোসফট। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এইটা যে ক্লাউড স্ট্রাইকের ইউজাররা যতটুকু না এফেক্টেড, মাইক্রোসফটের ইউজাররা বেশি এফেক্টেড। এবং উই অল নো, লাইক সবাই মাইক্রোসফটের ইউজার দিস ওয়ে অর দ্য আদার ওয়ে। সো এটাকে অনেক হিউজলি এই ব্যাপারটা চলে আসছে। এবং একই সাথে তো অ্যাজোরের একটা ঘটনা আছে। ইয়েস। সো অ্যাজোর মাইক্রোসফটের ভিতরে যদি আমরা কথা বলি, মাইক্রোসফট অ্যাজোর অল আর কানেক্টেড। মাইক্রোসফটের আপনি যদি ক্লাউড ভার্সনটাই হচ্ছে অ্যাজোর। সো এই ক্ষেত্রে যারা অ্যাজোরের ইউজার ছিল তারাও একইভাবে ইম্প্যাক্টেড। অ্যাজোরের ইউজার আমরা যদি বলি, মাইক্রোসফটের একটা সলিড কাস্টমার বেজ আছে। সো যারা এই মাইক্রোসফটের প্রোডাক্ট ইউজ করে, ওদের যে নতুন নতুন যে সফটওয়্যারগুলো আসে, এই সফটওয়্যারগুলো ওই বিভিন্ন কোম্পানিগুলো ওই সফটওয়্যারকে ইউজ করে। এক্সাম্পল ক্লাউডের কথা যদি আমরা বলি, যেমন অ্যামাজন AWS আছে, বাট মাইক্রোসফটের যে কোম্পানিগুলো ছিল ওরা সবাই অ্যাজোর ইউজ করতেছে। এবং এটা অনেক ওয়াইড। যেমন আমি যে কোম্পানিতে কাজ করি ওইখানেও সেম, ওরা অ্যাজোর ইউজ করে। সো যখন প্রবলেমটা অ্যাজোর পর্যন্ত গিয়ে দাঁড়াইছে, তখন এর এফেক্টটা অনেক বড় হয়ে গেছে। দিস নট অনলি 2024, অ্যাজোরে আরো আউটেজ হয়েছে। 2023-তেও দেয়ার হ্যাড বিন আউটেজ ইন অ্যাজোর, এবং ওইটার ক্ষেত্রেও কোম্পানিগুলো অনেক ইম্প্যাক্টেড হয়েছিল। ওকে, অনেক ধন্যবাদ। যে প্রাথমিক একটা ধারণা পেলাম যে কি ধরনের প্রভাব পড়েছে, কিন্তু আমি একটু আসিফ সোহেল ভাই আপনার কাছে জানতে চাই, সেটা হলো আমরা তো সমস্যাটার কথা জানলাম যে এই ধরনের সমস্যাগুলো হয়, কেন হয় সেটা আমরা জেনেছি, কিন্তু
সমস্যার সমাধানটা কিভাবে সম্ভব? এই ধরনের সমস্যা তো বিশাল আকার ধারণ করে। আপনি হাসপাতালে গিয়ে দেখছেন যে আপনি সেবা পাচ্ছেন না, আপনি বিমানবন্দরে গিয়ে দেখছেন যে আপনার ফ্লাইট ক্যান্সেল হয়ে যাচ্ছে, বিজনেস যারা করছে তাদের নানাবিধ প্রভাব পড়ছে। তাহলে সমাধানটা কিভাবে সম্ভব? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আনসারটা দেওয়ার আগে আমি একটু ইনফরমেশন দিতে চাই ক্রাউড স্ট্রাইকটা নিয়ে। ক্রাউড স্ট্রাইক ইটস এ থার্ড পার্টি কোম্পানি, নট আমরা সবাই মনে করছি যে এটা মাইক্রোসফটের একটা ইস্যু, বাট এটা আসলে দ্য কোম্পানি ক্রাউড স্ট্রাইক হিমসেলফ the problem with it. So it's an holding corporation যেটার হচ্ছে গিয়ে institutional investors আছে, individual investor আছে. It's a publicly traded company. It's a very big company and they are the leading cyber security solution provider. এই কোম্পানিতে BlackRock থেকে শুরু করে Morgan Stanley থেকে শুরু করে Vanguard থেকে শুরু করে, these are the institutional investors are basically connected directly with the CrowdStrike. And যেই জায়গাটাতে প্রবলেমটা হয়েছে এটা হচ্ছে গিয়ে আপনার ফ্যালকন, একটা সাবস্ক্রিপশন বেসড মডেল, এটা একটা ক্লাউড বেসড মডেল। দ্যাটস ওয়াই রাসেল ভাই যেটা বলছিল যে মাইক্রোসফটের এজিওর ইজ ইম্প্যাক্টেড বিকজ অফ দ্যাট ফ্যালকন, একটা ক্লাউড বেসড মডেল সাবস্ক্রিপশন, যেটাই বেসিক্যালি মাইক্রোসফটকে ইম্প্যাক্টেড করেছে এই জায়গাটাতে। সো ক্রাউড স্ট্রাইকের সার্ভিসটা হচ্ছে গিয়ে আপনার ইনসিডেন্টস রেসপন্স করা, তারপর হচ্ছে আপনার এন্ড পয়েন্ট প্রোটেকশন করা, বিভিন্ন কোম্পানির এন্ড পয়েন্ট প্রোটেকশন করা। সো ওই জায়গাটাতে বিভিন্ন ফেডারেল গভর্নমেন্টের অর্গানাইজেশনস হ্যাভ বিন অলসো ইম্প্যাক্টেড বিকজ অফ দ্যাট। সো এই ইনসিডেন্টটা ফর লাস্ট ডেকেড, মোর দেন এ ডেকেড, ইটস ওয়ান অফ দ্য বিগেস্ট আইটি আউটেজ বেসিক্যালি। আমরা এর আগেও অনেকগুলো আউটেজ দেখেছি, ইভেন রিসেন্টলি দিস ইয়ার যদি আমরা ইফ ইউ লুক ইনটু দ্যাট, AT&T also has a outage, যেটা হচ্ছে গিয়ে ওদের একটা some sort of technical update ছিল, ওটার কারণে not too many 10,000 customers estimated have been impacted and they subsidize this one with a little amount ওরা subsidize করছে ওদের কাস্টমারকে দিয়ে। and parallelly আপনার FAA, the Federal Aviation Administration, ওরাও ইম্প্যাক্টেড হয়েছে ওদের একটা রাউটের মধ্যে একটা আপডেট করতে যেয়ে আপনার ওদের পুরো জিনিসটা আউটেজ হয়েছিল। এটা কি একটু আপনার কাছে জানতে চাই, এটা কি আগে থেকে জানা সম্ভব হয়? যেমন AT&T তারা জানতো যে তারা একটা আপডেট করছে, এই কারণে আউটেজ হতে পারে, তারা কি তাদের ক্লায়েন্টদেরকে ধরনের জানানোর সুযোগ হয় যে আমাদের অনেক সময় আমরা দেখি যে আমাদের কাছে হয়তো টেক্সট আসে কোনো ব্যাংকের সিস্টেম করার কারণে তারা হয়তো বুথ সার্ভিসটা এই সময়টা দিতে পারবে না, এই ধরনের আউটেজগুলো কি আগে থেকে জানা সম্ভব হয়? সমস্যাটা হচ্ছে গিয়ে বড় ধরনের যে আপডেটগুলো যখন হয় তখন কাস্টমাররা নোটিফাই করা হয় এই জিনিসগুলো সম্পর্কে, অ্যান্ড দে টেক এ ব্রেক অন দ্যাট ওয়ান। যেভাবে ব্যাংকের ক্ষেত্রে আমরা যেরকম নোটিফিকেশন পেয়ে থাকি ওই ধরনের আপডেটটা আমরা পেয়ে থাকি, বাট আপনি যদি ক্রাউড স্ট্রাইকের বিষয়টা যদি দেখেন, ইটস এ স্মল প্যাচ আপডেট, যেটা আমরা অটোমেটেড ডিপ্লয়মেন্টের থ্রুতে জিনিসটা ডিপ্লয় করা হয়েছে। যে ভ্যালিডেশনটাও যেটা আমরা যে প্রপার কোয়ালিটি চেকের থ্রুতে যে ভ্যালিডেশনটা হওয়া দরকার, এটা অটোমেটেড ডিপ্লয়মেন্ট, ইটস আ সিঙ্গল লাইন অফ কোড যেটার মধ্যে বাগ ছিল এবং এটা বেসিক্যালি ডিপ্লয় করা হয়েছে। সো ওই কারণে প্রবলেমটা হয়েছে। টু মিটিগেট দিস টাইপ অফ সলিউশনস, সো উই নিড টু কনসিডার এনি সর্ট অফ ডিপ্লয়মেন্টস টু গো থ্রু কোয়ালিটি চেকস। হ্যাঁ, সো এখানের মধ্যে আমরা যেটা করি, যে কোনো ধরনের প্রড প্যাচ থেকে শুরু করে যে কোনো ধরনের প্যাচিং যদি হয়, উই নিড টু গো থ্রু সাম সর্ট লেয়ার অফ কোয়ালিটি চেকস। যেমন ধরেন আমরা এখানে মেনশন করতে পারি যে কোডটা যেটা অটো ডেভেলপমেন্ট হলো ওইখানের মধ্যে আমরা কোড রিভিউয়ের একটা প্রসেস রাখতে পারি, ইনস্টেড অফ টোটালি মেকিং থিংস অটোমেটেড। হিউম্যান ইন্টারভেনশন রাখতে পারি এখানের মধ্যে, সো দ্যাট দে ক্যান গিভ দেয়ার ইনসাইড। It makes a layer of validations, and from our testing sides, we have a quality checking process. We have multiple environments where we do deployments, and ওই জায়গাগুলোতে যেটা হয়, we have mirroring, যেটা আপনারা যেটা ইউজ করছেন, পাবলিকরা যেটা ইউজ করে, যে ওয়েব প্ল্যাটফর্মটা যেটা ইউজ করে, ওটাকে আমরা আমাদের সফটওয়্যার টার্মে প্রড এনভায়রনমেন্ট বলি অথবা লাইভ এনভায়রনমেন্ট বলি আর কি। সো বিফোর এনিথিং গোয়িং লাইভ to the customers, আমাদের একটা মিররিং এনভায়রনমেন্ট আছে, টু মেক জেনারেল পিপল আন্ডারস্ট্যান্ড, আমি এই এক্সপ্লেনেশনে দিচ্ছি। সো ওইটাকে আমরা স্টেজ এনভায়রনমেন্ট বলি অথবা প্রি প্রড এনভায়রনমেন্ট বলি। সো এটা হচ্ছে মিররিং টু দ্য কাস্টমার যেটা দেখছে লাইভলি। সো ওই জায়গাটাতে আমরা এই ডিপ্লয়মেন্টটা করার পরে এই জিনিসগুলা ফিগার আউট করতে পারি এই ধরনের প্রবলেমগুলো হয় কিনা। প্যারালালি
যেটা এফএএ যে এক্সাম্পলটা আপনাকে দিলাম, এফএএ যেটা করেছে যে টু অ্যাভয়েড দিস টাইপ অফ ইনসিডেন্টস গোয়িং ফরওয়ার্ড, দে হ্যাভ ক্রিয়েটেড দেয়ার ওন ব্যাকআপ সিস্টেম। সো এই ধরনের যদি আউটেজ হয় তাহলে তারা অলরেডি একটা ব্যাকআপ সিস্টেম ক্রিয়েট করা আছে, ওই ব্যাকআপ সিস্টেমটা আপ অ্যান্ড রান করবে। যেরকম আমরা যেটা কোম্পানিতে উই কনসাল্ট যেটা করি, উই হ্যাভ আওয়ার ওন কোয়ালিটি চেক প্রসেস, যেটাকে বলি আমরা ডিআর টেস্টিং, ডিজাস্টার রিকভারি টেস্টিং। সো যে কোনো এটা কিন্তু ডিজাস্টার, এই আউটেজটা কিন্তু এক ধরনের ডিজাস্টার। সো ডিজাস্টার রিকভারিতে যেটা করি, আমরা একটা এনভায়রনমেন্ট সেট আপ করে রাখি, ওইটাতেও আমরা প্রপার ভ্যালিডেশন এন্ড এভরিথিং করে রাখি। ইন এনি কেসেস যদি দেখা যায় যে লাইভ এনভায়রনমেন্টে যে কোনো ধরনের কোনো ইস্যু হচ্ছে, তাহলে আমরা ওই যে রিকভারি সিস্টেমটা ক্রিয়েট করে রাখা আছে, ওই জিনিসটাকে আমরা উই ক্যান আপ অ্যান্ড রান। সো ইন দ্যাট কেস যেটা হয়, কিছু সার্ভিসেস মাইট নট বি অ্যাভেলেবল, বাট দেখা যায় যে আপনার মেজর যে ফাংশনালিটিসগুলো যেটার উপরে ফুললি ডিপেন্ডেন্ট থাকে কাস্টমার্সরা, ওই জিনিসগুলো আমরা আপ অ্যান্ড রানিং করতে পারি। অ্যান্ড অলসো যে ক্লাউডের যে কথাটা বলা হচ্ছিল, কোম্পানিজ ফুললি ক্লাউড ডিপেন্ডেন্সি না হয়ে, ক্লাউডটা বেসিক্যালি এন স্টোরেজ সিস্টেম, সো ওইটার উপরে ফুললি ডিপেন্ডেন্ট না হয়ে উই ক্যান হ্যাভ আওয়ার ওন লোকাল স্টোরেজ, যেটা আমরা করতে চাই না। উই অলরেডি মুভড ফ্রম দ্যাট ওয়ান, আমরা লোকাল স্টোরেজ থেকে চলে গেছি ক্লাউডে। দিস ইজ দ্য নিউ টেকনোলজি। এখন আপনারা কম্পিউটারের মধ্যে কোনো জিনিস সেভ করছেন না, আপনারা মোবাইলের মধ্যে কোনো জিনিস সেভ করছেন না, অ্যাপল ক্লাউডে সেভ করছেন অথবা গুগল ক্লাউডে সেভ করছেন, এভরিথিং ইজ ইন ক্লাউড বেসড। বাট কোম্পানির ক্ষেত্রে যেটা হয়, আমরা একটা স্ট্যাটিস্টিক্স বলতে পারি যে গার্ডনারের প্রিডিকশন অনুযায়ী বাই 2025 60% অফ দ্য অর্গানাইজেশনস উইল অ্যাডপ্ট হাইব্রিড স্টোরেজ সিস্টেম। ক্লাউডেও থাকবে, লোকাল স্টোরেজও থাকবে। লোকাল স্টোরেজের থ্রুতে যখন কোনো ধরনের আউটেজ হবে, দে ক্যান ট্যাকল আপ উইথ দিস ওয়ান। সো কোম্পানিজ ক্যান টেক দিস টাইপ অফ প্রিকশনস, বাট ক্রাউড স্ট্রাইকের যেটা, ইটস স্মল চেঞ্জেস বাট ইট ইম্প্যাক্টেড। বাট এটার ক্ষেত্রে আমি যদি আরেকটু কাপল অফ মোর মিনিটস নেই এখানের মধ্যে যদি নেই, ক্রাউড স্ট্রাইকের যেটা হচ্ছে কি আপনার যে ডেপ্লয়মেন্ট হয়েছে, এটা অ্যাট ওয়ান্স জিনিসটা হয়েছে, ইনক্রিমেন্টালি হয় নাই। ইনক্রিমেন্টালি যেটা বলতে বোঝায় যে আপনি একটা এরিয়াতে অথবা একটা কোম্পানিতে, স্মল কোম্পানিতে যেটাতে আপনার ইম্প্যাক্ট কম হবে, ওই জায়গাটাতে ডিপ্লয়মেন্ট করার পরে ভ্যালিডেশন করে যখন আপনি কনফিডেন্ট, তখন আপনি জিনিসটা করেন। বাট এটার ক্ষেত্রে যেটা হয়েছে অটোমেটেড ডিপ্লয়মেন্ট, সো ইট বেসিক্যালি ওয়েন্ট টু এভরি সিঙ্গল সার্ভিস প্রোভাইডার্স, হুএভার টেক দ্য সার্ভিস অফ দ্য ক্রাউড স্ট্রাইক, everyone got impacted for that. আপনি হাইব্রিড ক্লাউডের কথা বলছিলেন, কিন্তু একাধিক ক্লাউড কি ইউজ করা যায়? একাধিক ক্লাউড ইউজ করা যায়, বাট এটা হচ্ছে গিয়ে আপনার ইটস ভেরি কস্টলি। বাট ফর সেফটি পারপাস, যারা বড় কোম্পানি, যাদের বিজনেসটা আপনি বলছিলেন যে 20% তারা যদি এই ধরনের চিন্তা করে রাখেন যে আমি শুধুমাত্র হাইব্রিড ক্লাউড তো থাকলোই, আমি ক্লাউড ইউজ করলাম, ব্যাকআপ রাখলাম, কিন্তু একই সাথে একাধিক যদি ক্লাউড, একটা আউটেজ হলে আমাকে আরেকটা সাপোর্টটা দেবে। এক্স্যাক্টলি, আমি রাসেল ভাইকে বলবো এটা নিয়ে আর একটু বিস্তারিত কথা বলার জন্য। বাট হাইব্রিডের ক্ষেত্রে যেটা বুঝাতে চাচ্ছিলাম, আমরা কিন্তু উই ওয়ার নট ক্লাউড বিফোর, আমাদের কিন্তু আমাদের ওন রিপোজিটরি ছিল, আমাদের ওন স্টোরেজ, ডেটা স্টোরেজ ছিল। সো ওইটার কথা বলছি, যেটা দিয়ে মিনিমালিস্ট ডেটা দিয়ে আমি যদি আমার সাবস্ক্রিপশন অথবা আমার সার্ভিসটা যে আপ এন্ড রান করতে পারি, নট টোটালি শাটডাউন, ব্ল্যাক আউটের মধ্যে যাতে আমাদের যেতে না হয়, ওই জিনিসটা আমরা করতে পারি থ্রু হাইব্রিড। ওকে, এখানে আমি একটু অ্যাড করি। সো একটা সফটওয়্যার সিস্টেমে নট নেসেসারিলি ইউ হ্যাভ টু বি ইউজ ওয়ান ক্লাউড প্রোভাইডার। যেটা হয় ইউজুয়ালি দেখা যায় আমার মাইক্রোসফটের প্রোডাক্ট আমি ইউজ করতেছি, আমি অ্যাজোর নিচ্ছি, বা আমি AWS এর কয়েকটা প্রোডাক্ট ইউজ করতেছি, আমি AWS ইউজ করতেছি, এবং যেটা প্রেডিকশন আসছে যে বাই 2025 আমাদের 60% কোম্পানি চলে আসবে হাইব্রিড মডেলে। দ্যাট মিনস ওদের একটা ভেন্ডরের উপরে ডিপেন্ডেন্সি থাকবে না, ওদের কিছু কিছু সার্ভিস থাকবে অ্যাজোরে, কিছু কিছু সার্ভিস থাকবে AWS এ, এবং এটা ডাইভার্সিফাই থাকবে। সো এটা ফলে যেটা হবে, যদি যখন আউটেজ গুলা হচ্ছে, রাইট, তখন ওদের কিছু কিছু সার্ভিস হয়তো বা অফ থাকবে, বা টোটাল ব্ল্যাকআউট হবে না, কিছু কিছু সার্ভিসটা আবার রানিং এ থাকবে। নাও অনেক ক্রুশাল একটা জিনিস, আউটেজ জিনিসটা আসলে ভালো না ফ্রম এ লট অফ পার্সপেক্টিভ। সো আমরা বলতেছি যে আমরা বিজনেস অপারেশন করতে পারতেছি না, কমিউনিকেশন চ্যানেলগুলো অফ হয়ে যাচ্ছে। বাট সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি। হ্যাকাররা আপনাকে অ্যাটাক করবে যখন আপনার আউটেজ নাই।
আউটেজ নাই তখন যখন আউটেজ আসে, আচ্ছা, মানে যখন আপনি right, আউটেজের মধ্যে আসেন তখন আপনাকে অ্যাটাক করবে। এর কারণটা কি? কারণ প্রত্যেকটা সফটওয়্যার সিস্টেমে অনেকগুলো মনিটরিং টুল থাকে, যে মনিটর টুলগুলোর কাজই হচ্ছে কি আপনার সিকিউরিটিটা মেকশিওর করা যে কোনো থার্ড পার্টি কোনো অ্যাটাকার কোনো কিছু করতেছে না বা কোনো ডেটা নিয়ে যাচ্ছে না। বাট যখনই আপনি আউটেজের মধ্য দিয়ে যাচ্ছেন, সো দেখা যাবে যে আপনার অনেকগুলো সিকিউরিটি সফটওয়্যার মনিটরিং টুল যেগুলো আপনার অ্যাপ্লিকেশনটাকে মনিটর করতেছে সেগুলা অফলাইনে চলে গেছে, রাইট? এবং তখনই দেখা যায় যে আগে যে আপনার যে মালওয়্যারটা ছিল, আমরা যদি সাইবার সিকিউরিটি পার্সপেক্টিভ চিন্তা করি, অনেকগুলো মালওয়্যার আছে যারা টোটালি ইনঅ্যাক্টিভ হয়ে আপনার সিস্টেমে লোড করে বসে থাকবে, অ্যাক্টিভ হবে না, সময়ের জন্য অপেক্ষা করবে যখন আপনার সিস্টেমটাকে কলাপস করাবে। সো ওই সময়গুলো যখন আপনি আউটেজের মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন ওই সাইবার ক্রিমিনালরা তারা অ্যাক্টিভ হয়ে যাবে এবং তারা ট্রাই করবে যে আপনার ডেটা থ্যাফট করার জন্য, ডেটা ইন্টিগ্রিটিগুলা মিসইউজ করার জন্য এবং একটা খ্যাস তৈরি করার জন্য সিস্টেমের মধ্যে। এবং এই ব্যাপারটা অনেকগুলা ব্যাপারে আসছে। এবং এই ব্যাপারগুলো আমরা যদি দেখি যে আমাদের যে স্ট্র্যাটেজিক আইটি ইমপ্লিমেন্টেশনের কথা বলি, যে আমরা যে ইন্ডাস্ট্রি স্পেসিফিক কিছু কোম্পানিগুলো ওরা কিছু স্ট্র্যাটেজি নিচ্ছে, সেই ক্ষেত্রে এই জিনিসটা ওরা খুবই গুরুত্বর সাথে দেখতেছে যে কিভাবে আমরা আউটেজের সময় সাইবার সিকিউরিটিটাকে আর একটু ইম্পর্টেন্ট দিতে পারি। এই ক্ষেত্রে আমি একটা জিনিস অ্যাড করব যে আমরা যারা আইটিতে কাজ করি বা যারা আইটিতে জব মার্কেটে আসি, আইটিতে ঢোকার চেষ্টা করতেছি, জবে ঢোকার চেষ্টা করতেছি, আমাদের জন্য কি ধরনের অপরচুনিটি ওপেন হচ্ছে। সো আফটার দিস আউটেজ উই ক্যান সি উই হ্যাভ এ হিউজ অ্যামাউন্ট অফ আইটি জব ওপেনিং হবে সাইবার সিকিউরিটিতে। আমাদের অনেক আইটি জব ওপেনিং হবে হচ্ছে গিয়ে টেস্টিং, মোর অফ ফ্রম দ্য টেস্টিং পার্সপেক্টিভ, পাইপলাইনে। সো আপনি যখন এজোর পাইপলাইনে আমরা কথা বলছিলাম লাস্ট সেশনে, যে আমরা এজোর পাইপলাইনে কথা বলছি, AWS পাইপলাইন নিয়ে কথা বলছি, এই জবগুলা অনেক বেশি ইনক্রিজ হবে এবং অনেকগুলা কোম্পানি এই যে জায়গাগুলো আছে ওরা চেষ্টা করবে এই গ্যাপগুলো ফিল আপ করার জন্য এবং ওইটা অনেকগুলা আইটি জব হায়ারিং হবে। সো অনেকেই এই জিনিসগুলো নিয়ে আসলে উচিত রিসার্চ করা এবং ওদের স্কিল সেট, ওদের যে প্রোফাইলটা আছে ওইটার সাথে অ্যালাইনমেন্টটা নিয়ে আসা। তার মানে আপনি বলছেন যে এখন পর্যন্ত যে সিস্টেমটা আছে সেখানে যদি আপনি হাইব্রিড ক্লাউডও করেন, কিন্তু যখন আউটেজ হবে তখন কিন্তু আপনার ওই রিস্কটা থেকেই যাচ্ছে, কারণ সেটা আপনাকে সেভ করছে না। একাধিক ক্লাউড করলেও কিছুটা কমছে, কিন্তু আপনার ডাটা তো শেয়ার করা আছে দুটো জায়গাতে, তাহলে যখন আউটেজটা হচ্ছে তখন দেখা যাবে যে আপনার একটা অ্যাপ্লিকেশন যেটা হয়, অনেকগুলা লেভেল অফ ইন্টিগ্রেশন থাকে। একটা অ্যাপ্লিকেশন অনেকগুলো লেভেল অফ ইন্টিগ্রেশন থাকে এবং এক একটা সার্ভিস এক এক ভাবে আর্কিটেকচারালি এটাকে ডিজাইন করা থাকে। সো দেখা যাবে আপনার পার্শিয়াল ইম্প্যাক্টেড হবে। এখন মনে করেন আপনি অ্যাজোর ইউজ করতেছেন, ফুল আপনার সিস্টেমটাই বসে যাচ্ছে, রাইট? বাট আপনি যখন ডাইভার্সিফাই করে দিচ্ছেন যে কিছু সিস্টেমের মধ্যে কিছু ফাংশনালিটি আপনি অ্যাক্সেস করতে পারতেছেন, আবার কিছু ফাংশনালিটি আপনি অ্যাক্সেস করতে পারতেছেন, একটা ইন বিটুইন থাকবে, মানে টোটাল ডার্ক হবে না, ইট উইল বি ইন বিটুইন। ওকে, এর পাশাপাশি এখন যেটা জানতে চাই আপনার কাছে সেটা হলো ভবিষ্যতের জন্য, যখন আপনি জানেন যে আউটেজটা হচ্ছে, এর আগে হয়েছে, ভবিষ্যতেও হবে, তখন আপনি কি ধরনের প্রস্তুতি নিয়ে রাখবেন কিংবা কি ধরনের ফিউচার আউটেজের ব্যাপারে আপনাদের প্রস্তুতি কিংবা আইটি কোম্পানিগুলোর প্রস্তুতি? ডেফিনেটলি এখানে কয়েকটা লেভেলে প্রস্তুতিগুলো আছে, প্রিপারেশনগুলো আছে। একটা হচ্ছে পার্সোনাল লেভেল, একটা হচ্ছে যে কর্পোরেশন লেভেল, একটা হচ্ছে মোর ইকোসিস্টেম লেভেল। সো আমরা যে হাইব্রিড ক্লাউডের কথা বললাম, এটা মোর আসতেছে অন দ্য ইকোসিস্টেম ওয়াইজ, সবগুলা কোম্পানি এই ব্যাপারগুলো অ্যাডপ্ট করবে। নাও যদি আমরা পার্সোনাল লেভেলে কথা বলি, এজ এ আপনি রিমোট কাজ করতেছেন, রাইট? সো আপনি যখন রিমোট কাজ করতেছেন, আপনার ল্যাপটপ শাট অফ হয়ে গেছে। সো টু মেক শিওর ইউ হ্যাভ ইউর ম্যানেজার নাম্বার, ওর ফোন নাম্বারটা আছে, যে আপনি আপনার ম্যানেজারকে বলতে পারতেছেন যে হেই, আমি আজকে স্ক্রাম কলে থাকবো না কারণ আমি ল্যাপটপের মধ্যে আমি লগ ইন করতে পারতেছি না, রাইট? সো পার্সোনাল লেভেলে আপনার এই ম্যানেজারদের নাম্বার নিয়ে রাখা উচিত এবং নট অনলি দ্যাট, আপনার সবগুলা ডেটা আপনি সার্ভারে ক্লাউডে না রেখে পার্সোনাল লেভেলে লোকালে আপনি কিছু ডেটা রাখতে পারেন, যেগুলো আপনার ক্রিটিক্যাল ডেটা খুবই প্রয়োজনীয়, আপনি ডেটাগুলো রাখতে পারেন। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে গিয়ে যে কোম্পানি লেভেলে অর্গানাইজেশন গুলা ওরা কি করতে পারে।
সো এখানে কিছু ব্যাপার আছে, যেমন হচ্ছে গিয়ে ড্রিল, অর্গানাইজেশন গুলা ইমার্জেন্সি ড্রিল করে, সো এটাকে অ্যাড করতে হবে এবং এই ড্রিলের ভিতরে এই আউটেজটাকে নিয়ে আসতে হবে এবং আউটেজের সময় কি করতে হবে এই ব্যাপারটাতে একটু জোর দিতে হবে। অলসো রিস্ক অ্যাসেসমেন্ট প্ল্যানে আসতে হবে, যেখানে দেখা যাচ্ছে যে আমরা হেল্প ডেস্কে ফোন দিচ্ছি, অনেক লম্বা সময় আমাদেরকে ওয়েট করা লাগতেছে। সো এই ব্যাপারটাকে কিভাবে মিটিগেট করা যায় এবং এই টাইমিংটাকে কিভাবে শর্ট করা যায় ইন দ্যাট ওয়ে যে একজন ইউজার যদি ব্লক আউট হয় কত তাড়াতাড়ি ইনফরমেশন পাঠানো যায় এবং তাকে আনব্লক করে তাকে ব্যাক টু প্রোডাক্টিভিটিতে নিয়ে আসা যায়, এই ব্যাপারটাতেও ফোকাস করতেছে কোম্পানিগুলো এখন। ওকে, তো মানে পার্সোনাল লেভেলে এবং একই সাথে কর্পোরেশন লেভেলে এবং আপনি বলছিলেন যে ইকোসিস্টেমে ইন্ডাস্ট্রি লেভেলে প্রস্তুতিগুলো থাকতে হবে, এবং এইগুলো নিয়ে নিশ্চয়ই কাজ হচ্ছে, কারণ যেহেতু বড় বড় সমস্যাগুলো আউটেজ গুলো ফেস করা হচ্ছে রিসেন্ট টাইমে, নিশ্চয়ই এখন অনেক বেশি। সো বাই 2025 আমরা বলতেছি যে 60% কোম্পানি এই ব্যাপারগুলো নিয়ে একটা ফ্রেমওয়ার্কের ভিতরে চলে যাচ্ছে, এই ব্যাপারগুলো হ্যান্ডেল করবে। এবং নট অনলি প্রত্যেকটা কোম্পানি ওদের ডিজাস্টার রিকভারি প্ল্যানের মধ্যেও এই ব্যাপারগুলো নিয়ে আসতেছে এখন। এবং এক্সাম্পল একটা কোম্পানিতে আমি একটা জব করি, ওইখানে ওরা আমাকে ট্যাক্স দেয় যখন একটু ইমার্জেন্সি কোনো সিচুয়েশন হয়, আমাকে ট্যাক্স দিয়ে নোটিফাই করতেছে যে এই সিচুয়েশনটা আসতেছে। এবং এআই কিছু কাজ আসতেছে যে এআই এবং মেশিন লার্নিং এর মাধ্যমে ট্রাই করতেছে কোম্পানিগুলা কিছু টুল ডেভেলপ করার জন্য, যারা মেজর আউটেজ আসার আগে একটু সতর্কতা সংকেত দিতে পারবে, যাতে করে যে এই একটা আমাদের একটা প্যাচ হচ্ছে বা একটা সিকিউরিটি কনসার্ন আছে, আমরা একটু প্রেডিক্ট করতেছি, একটু কেয়ারফুল থেকো, এইরকম একটা মেসেজিং বা এরকম একটা প্রেডিকশন যাতে কোম্পানিগুলো করতে পারে, সেই জন্য অনেকগুলা এআই এবং মেশিন লার্নিং অ্যালগরিদম ইউজ করে ওরা টুলগুলো প্রিপেয়ার করতেছে। অর্থাৎ যতটা বেশি বিপদ বাড়ছে সমস্যা সমাধানের জন্য প্রস্তুতি এইভাবে নেওয়া হচ্ছে, নেওয়া হচ্ছে। আসলে আপনার কাছে জানবো, একদিকে আমরা যখন আলোচনা করছিলাম যে আউটেজ হচ্ছে, অর্থাৎ আমাদের কন্ট্রোলে নেই কিন্তু হয়ে যাচ্ছে, না আমরা অনেক সময় দেখি কন্ট্রোল করার জন্য ইন্টারনেট শাটডাউন করা হয়, এই ধরনের পরিস্থিতি আমরা অনেক দেখেছি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।